দেখ এই পেজের কিছু এমসিকিউগুলো করে দিচ্ছে, এটা একটা মডেল সেট, ঠিক আছে, কোনো টেস্ট পেপার নয়, ঠিক আছে, কোনো ইয়ারের কোশ্চেন নয়, এটা একটা মডেল সেট, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে যে বেস্ট টিচাররা আছে তারা এই সেটটা তৈরি করেছে। এই সেটের বেশ কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, কোশ্চেনগুলো এরকম প্যাটার্নের কোশ্চেনই বোর্ডে আসবে এবং প্রতি বছর এই প্যাটার্নের কোশ্চেনই আসে। তো প্রথম কোশ্চেন বলেছে কি, 1 নম্বর বলেছে পার্টনারশিপ ডিড মানে হচ্ছে অংশীদারি চুক্তিপত্র। এখানে যে অপশানগুলো বলেছিল এটা নিশ্চয়ই জানিস, কি বলেছে অংশীদারি চুক্তিপত্র। দেখ কী কী বলেছিল, ভার্বাল এগ্রিমেন্ট, রিটেন এগ্রিমেন্ট, আইদার ভার্বাল অর রিটেন এগ্রিমেন্ট, ঠিক আছে, অল অফ দিস। তো বল, মানে লিখিতও হতে পারে আবার মৌখিকও হতে পারে। অ্যান্সারটা হবে অংশীদারি চুক্তিপত্র লিখিতও হতে পারে আবার মৌখিকও হতে পারে। তাহলে অ্যান্সারটা লিখবি আইদার ভার্বাল অর রিটেন এগ্রিমেন্ট। এখানে অ্যান্সারটা লিখবি আইদার ভার্বাল অর রিটেন এগ্রিমেন্ট। তাহলে প্রথম কোশ্চেনটা নিশ্চয়ই কোনো বোঝার অসুবিধা নেই, মানে অপশানটা জানতে চেয়েছিল অংশীদারি চুক্তিপত্র কি। অংশীদারি চুক্তিপত্র অরিজিনাল অ্যান্সার হবে, এটা লিখিতও হতে পারে আবার মৌখিকও হতে পারে, এটা অংশীদারি চুক্তিপত্র আইনে বলাই ছিল। নেক্সট কোশ্চেন বলেছে ইন অ্যাবসেন্স অফ এনি এগ্রিমেন্ট, বলছে পার্টনার্স, বলছে অংশীদারি চুক্তিপত্রে অনুপস্থিতিতে, যদি অংশীদারি চুক্তিপত্রে উল্লেখ না থাকে। দেখ তোদের মনে আছে অংশীদারি চুক্তিপত্রে অনুপস্থিতিতে কী কী কোশ্চেন বলেছিলাম, কী কী পয়েন্ট বলেছিলাম। কোনো পার্টনার ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না যদি চুক্তিপত্রে যদি লেখা না থাকে। কোনো পার্টনার ইন্টারেস্ট অন ড্রয়িংস পাবে না, ঠিক আছে তো। আর কি বলেছিলাম, যত টাকা প্রফিট হবে কিছু বলা না থাকলে ইকুয়াল পাবে, লোনের ওপর ইন্টারেস্ট 6% পাবে, ঠিক আছে, স্যালারি বোনাস কমিশন এইগুলো কিচ্ছু পাবে না। সুতরাং রুলটা জেনে রাখতে হবে কী ছিল অংশীদারি চুক্তিপত্রে অনুপস্থিতিতে। রুলটা যদি রুলটা যদি জানা থাকে তাহলে মানে যাই কোশ্চেন দিকে ওখান থেকে পারা যাবে। সুতরাং একটা পয়েন্ট পরে রাখতে হবে অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে, মানে যদি পার্টনারশিপ ডিডে যদি উল্লেখ করা না থাকে তাহলে পার্টনাররা কী কী পেতে পারে আর কী কী পেতে পারে না, ঠিক আছে তো। তো এখানে কোশ্চেনটা কী বলেছে, ইন অ্যাবসেন্স অফ অ্যান এগ্রিমেন্ট অফ এনি এগ্রিমেন্ট পার্টনার্স আর এন্টাইটেল টু শেয়ার অফ প্রফিট। এইমাত্র বললাম অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে যদি উল্লেখ না থাকে পার্টনাররা কী পেতে পারে, প্রফিট শেয়ারিং রেশিও সবসময় ইকুয়াল হবে, ইকুয়াল হবে, এটা মাথায়, এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে। এটা অংশীদারি চুক্তিপত্রে বলে দিয়েছে অংশীদারি চুক্তিপত্রের অনুপস্থিতিতে পার্টনাররা সমান অনুপাতে প্রফিট শেয়ারিংটা ভাগ করে নেয়, তো এটা হবে ইকুয়াল, ঠিক আছে তো। এটা ইকুয়ালি বলেছে, এখানে অপশান দিয়েছিল জানিস তো, ইকুয়ালি দিয়েছিল, তারপর ক্যাপিটাল রেশিও দিয়েছিল। ক্যাপিটাল রেশিও তখনই হবে যখন যদি কোশ্চেনে যদি বলে দেয় হ্যাঁ বা ডিটে লেখা ছিল ক্যাপিটাল রেশিওতে ভাগ করবে, তখন ক্যাপিটাল রেশিও হতে পারে, আদারওয়াইজ হয় না। মানে অরিজিনাল রুল হচ্ছে ইকুয়ালি, ঠিক আছে তো। দেখবি তোরা যখন অঙ্ক করতে পিএলএ প্রো কখনো কখনো ওপরে লেখা থাকতো প্রফিট শেয়ারিং রেশিওটা ভাগ করবে ক্যাপিটাল রেশিওতে, সেটা কোশ্চেনে বলেই তো, জেনারেলি না বললে ইকুয়ালি হয়, ঠিক আছে। তোরা অ্যাডমিশন করেছিস, রিটায়ারমেন্ট করেছিস, এটাই হচ্ছে অরিজিনাল রুল। তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিয়েশন অ্যাকাউন্ট, এটা বলার কিছু প্রশ্ন থাকে না। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোভিয়েশন অ্যাকাউন্ট হচ্ছে এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট, এটা হচ্ছে এক ধরনের নমিনাল অ্যাকাউন্ট। নেক্সট বলেছে, এটাও সোজা কোশ্চেন দিয়েছে, এটা জানিস তোরা, বলছে ইফ নেট প্রফিট অফ এ ফার্মের নেট প্রফিট দিয়েছে 52,000 অ্যান্ড পার্টনার্স আর এন্টাইটেল টু গেট কমিশন, পার্টনার কমিশন পাবে 4% অন নেট প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন অ্যান্ড দেন দ্য অ্যামাউন্ট অফ পার্টনার্স কমিশন কত। এই যে এখানে নেট প্রফিট 52,000 দেখাচ্ছে, এর মধ্যে ম্যানেজার কমিশন তো না, এখানে 11-এর অঙ্ক হলে বলতাম ম্যানেজার কমিশন, যেহেতু এটা 12 চলে এসেছে পার্টনার্স কমিশন। তো এই 52,000 টাকার মধ্যে পার্টনারের 4% কমিশন আছে, এই 52,000 টাকার মধ্যে 4% কমিশন আছে, তার মানে এটা কতকে রিপ্রেজেন্ট করছে, 104কে রিপ্রেজেন্ট করছে, তাহলে 4 কত, ঠিক আছে তো। তো আফটার চার্জিং যখনই বলবে তার মানে তোকে বুঝতে হবে এখানে যে প্রফিটটা দিয়েছে এর মধ্যে কমিশনটা ঢুকে আছে, মানে 52,000-এর মধ্যে প্রফিটও আছে আবার কমিশনও আছে। তাহলে প্রফিট 100, কমিশন 4, টোটাল কত 104, 52,000 104কে রিপ্রেজেন্ট করলে 4 কত, এটাই তোকে জানতে চেয়েছে। 52,000 ইন্টু 4/104 কত হচ্ছে 2,000। নেক্সট বলেছে গুডউইল ইজ, দেখ তোরা জানিস সুনাম কি, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। অ্যাকচুয়াল মানে একদম পারফেক্ট অ্যান্সার তুই বলতে পারিস
ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার, ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট। কেননা গুডউইল তো ফিক্সড অ্যাসেট, কী ধরনের ফিক্সড অ্যাসেট? ইনট্যাঞ্জিবল। এবার দেখতে হবে অপশান কী দিয়েছে, এখানে ফিক্টিসিয়াস অ্যাসেট দিয়েছে, কোনোদিন গুডউইল ফিক্টিসিয়াস অ্যাসেট নয়, না অলিক সম্পত্তি নয় গুডউইল। ট্যাঞ্জিবল অ্যাসেট, গুডউইল তো ট্যাঞ্জিবল নয়, কারণ এটাকে টাচ করা, এটা কি টাচ করা যায় না, ট্যাঞ্জিবল অ্যাসেট নয়। ইনট্যাঞ্জিবল হ্যাঁ এটা হবে। আর একটা অপশন দিয়েছিল ইনট্যাঞ্জিবল ফিক্টিসিয়াস অ্যাসেট, এটাও নয়। কিন্তু যদি এখানে যদি ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেট থাকে তাহলে সেটা লিখতে হবে। তাহলে এখানে লিখবো কি ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, গুডউইল ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, লিখবো গুডউইল ইজ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। নেক্সট বলেছে ইফ অ্যামাউন্ট অফ রিজার্ভ অফ আ পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে, তোরা যখন মনে কর অ্যাডমিশন করেছিলাম, রিটায়ারমেন্ট করেছিলাম না, আমরা ব্যালেন্সের লাইব্রেরি থেকে রিজার্ভ দিয়ে দিত না, রিজার্ভ দিত তো বলছে পার্টনারশিপ ফার্মের রিজার্ভ কত ছিল, রিজার্ভ কত ছিল 6000। বলছে প্রফিট শেয়ারিং রেশিও ABC, মানে বুঝতে পারছিস তো, ব্যালেন্স শিটের লাইব্রেরির সাইডে রিজার্ভ লিখেছিল 6000 এবং কজন পার্টনার ছিল, 3 জন পার্টনার ছিল ABC, এবং কোশ্চেনের শুরুতেই বলে দিয়েছিল প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2:1। মনে আছে? মানে ব্যালেন্স শিটে যে রিজার্ভটা থাকতো সেই রিজার্ভটা কাদের মধ্যে ভাগ করতাম? ওল্ড পার্টনার। অ্যান্সার বলবি ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করতাম, ওল্ড পার্টনার। বা তুই আরো ভালো করে বলতে পারিস স্যার ব্যালেন্স শিটে যেই পার্টনার ছিল তাদের মধ্যে ভাগ করতাম, ব্যালেন্স শিটে পার্টনার কারা কারা ছিল ABC, এদের মধ্যে ভাগ করতাম। তাহলে সেই অনুযায়ী যদি দেখিস, আমি এখানে বলছি এর পাওয়ার কথা কত, এর 3000, বির 2000, আর সির 1000, এই তো পাওয়ার কথা। এবার এটাই পাওয়ার কথা। এবার দেখি কোশ্চেন কি বলেছে, এবার দেখো কোশ্চেন কি জানতে চেয়েছে। বলেছে দেন শেয়ার অফ রিজার্ভ অফ B আর C দুজনের টুগেদার মানে একসাথে কত, B আর C একসাথে কত হচ্ছে 3000, B আর C টোটাল কত 3000। এবার আমাকে অপশন দেখতে হবে কি কি বলেছে, কি কি বলেছে এই পড়ি। বলেছে ইকুয়াল টু A, এর কত 3000, এই দুজনে 3000, ঠিক আছে এই অ্যান্সারটা হবে। আর একটা কি দিয়েছিল টোয়াইস অফ A, এর দ্বিগুণ মানে 3 এর 2 মানে 6000, এটা হচ্ছে না। তারপর বলেছিল হাফ অফ A, এর হাফ 1500, না, নান অফ দিস। তার মানে কি হবে অ্যান্সারটা, বুঝতে হবে ব্যাপারটা, লাইনের মানে বুঝতে হবে, ইকুয়াল টু A হবে, ইকুয়াল টু A। তোদের পরীক্ষায় কখনো এরকম টাইপের কোশ্চেন দেবে, কোনোদিন বলবে না যে B আর C টোটাল কত, এরকম বলবে না। এরপরে বলেছে এটা নর্মাল অঙ্ক, একটা অ্যাডমিশন আমি পার্টনার করেছিলি, তার নিউ রেশিও করতে বলেছে। তো এখানে বলছে আর S ছিল দুজন পার্টনার, তাই তো, আর S ছিল দুজন পার্টনার। এখানে যদি ছোট করে দেখাই, ওটা দেখে দিচ্ছি, এগুলো জানিস সব। এখানে তার পার্টনার ছিল RS, দুজন পার্টনার ছিল, বিজনেসে নতুন একজন পার্টনার এসে, যার নাম কিউ। এবার লিখতাম কি ওল্ড রেশিও কি বলেছিল, ওদের রেশিও ছিল 1:1, মানে 1/2 কিউ তো নতুন পার্টনার আগে ছিল না। এবার আমাকে বের করতে বলেছে নিউ রেশিও মানে নতুন পার্টনারের কত 1/4। তাহলে নতুন পার্টনার যদি 1/4 হয় তাহলে বাকি দুজন পার্টনার 3/4 হবে, 3/4 1/2, 3/8, 3/4 1/2, 3/8, তাহলে 3/8 1/4 মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, 2/8, তাহলে অ্যান্সার কত হলো 3:3:2 হয়ে গেল। তাহলে কটা হলো, 7টা কোশ্চেন হলো। যা দেখ কি বলেছে, স্বপন, তপন আর রাহুল ওয়ার ইন পার্টনারশিপ, মানে স্বপন, তপন, রাহুল তিনজন মিলে বিজনেস করছে, তাদের রেশিও ছিল, দেখ কেমন ভাবে দিয়েছে রেশিওটা, 1/2, 1/3, 1/6, ঠিক আছে। তো আমি কি করে আগে কি করতাম, হচ্ছে এটাকে আগে হ্যাঁ অ্যাকচুয়ালি করে নিতাম 1/2, 1/3 আর 1/6। তাহলে এটা করলে কি হবে 2, 3, 6, 2, 3, 6 মানে 2, 3, 6 যদি এলসিএম করি তাহলে 6 হচ্ছে, সব কটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে কি হচ্ছে, দেখ আমি এখানে যদি ছোট করে দেখাই 1/2 × 6, 1/3 × 6 আর 1/6 × 6, কাটাকাটি করলে হচ্ছে 3:2:1। তো তিনজন পার্টনার ছিল স্বপন, তপন, রাহুল। এর মধ্যে রিটায়ার করেছে কে, তপন মানে কে মাঝখানের জন্য রিটায়ার করেছে, রেশিও কি পড়বে 3 আর 1, এটা তো রেশিও 3:1, জানিস 3:1 হয়ে গেল।
এবার বলেছে অ্যাকর্ডিং টু পার্টনারশিপ অ্যাক্ট 1932, জানিস তো পার্টনারশিপ অ্যাক্ট 1932, অনেক সময় পরীক্ষা শর্ট কোশ্চেন দিতে হবে পার্টনারশিপ অ্যাক্ট কত সালে চালু হয়েছে, 1932 সালে, ঠিক আছে তো। আচ্ছা যদি বলে দেয় কোম্পানি অ্যাক্ট কত সালে চালু হয়েছে, কি বলবি? কোম্পানি অ্যাক্ট 1950, লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013, ঠিক আছে তো। আচ্ছা যদি বলি এলএলপি কত বলবি? 2008। তো এইগুলো মাথায় রাখবি, এই সমস্ত ইয়ারগুলো মাথায় রাখবি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পার্টনারশিপ অ্যাক্ট 1932, দ্য ইন্টারেস্ট পেবেল অন রিটায়ারিং পার্টনার অন দ্য অ্যামাউন্ট লেফট বাই হিম উইল বি, জানিস অ্যান্সার জানিস? হ্যাঁ 6%, ঠিক। ওই যে রিটায়ারমেন্ট করতাম না, যে পার্টনার রিটায়ার করছে ওর যত টাকা ডিউ থাকতো, তাই তো, ওই টাকাটা শোধ করতে না পারলে লোন দিয়ে মেলাতাম, মনে পড়ছে তো? লোন দিয়ে মেলাম। আচ্ছা লোনটা যতদিন না শোধ হবে ততদিন তো ও তো ইন্টারেস্ট নেবে কোম্পানি থেকে বা পার্টনারশিপ ফার্ম থেকে। কত পার্সেন্ট? 6%। এটা রুল 6%, ঠিক আছে তো, বুঝতে পারছিস তো? 6% পার অ্যানাম। নেক্সট বলছে শেয়ার অফ গুডউইল অফ আর রিটায়ারিং পার্টনার ইজ অ্যাডজাস্টেড থ্রু দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য কন্টিনিউইং পার্টনার। গেনিং রেশিও, ঠিক বলেছিস। রিটায়ারমেন্ট করতি, রিটায়ারমেন্টে মনে পড়ে যে পার্টনার রিটায়ার হতো তার একটা গুডউইল ট্রিটমেন্ট করতাম, মানে কোশ্চেনে বলে তো গুডউইল অফ দ্য ফার্ম, তার উপর যে পার্টনার রিটায়ার করছে তার শেয়ার অফ গুডউইল বের করতাম। ওই টাকাটা কোন রেশিওতে ভাগ করতাম? গেনিং রেশিওতে। জার্নাল মনে আছে বলতে পারবে? হয়তো এখানে দেয়নি পরীক্ষা, কখনো জার্নাল দিতেই পারে, তখন কি বলতাম মনে আছে? হ্যাঁ ঠিক বলেছে, গেনিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু কন্টিনিউইং পার্টনার, মানে গেন আর কন্টিনিউ দ্যাট এবিসি। হ্যাঁ হ্যাঁ বলছি, বলে দিচ্ছি আমি এটা। ওখানে কি হতো ভাবার চেষ্টা কর, কি বললাম? গেনিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ গেনিং পার্টনার, আচ্ছা গেনিং আর রিটায়ারিং, গেনিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এক্সিস্টিং বা রিটায়ারিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে গেন করছে আর রিটায়ারিং কেন হবে, তাই না? গেনিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, যে পার্টনার গেন করছে, ঠিক আছে, যে পার্টনার গেন করছে। সাপোজ আর ABC 3 জন মিলে বিজনেস করছিল, ঠিক আছে তো, 3 জন মিলে যদি বিজনেস করে তার মানে ধর রিটায়ার করে দিল A, তাহলে অ্যাকচুয়ালি লাভবান হলো কারা? যারা লাভবান হলো তাদের থেকে টাকাটা নেবে, নিলে ক্যাপিটাল কমে যাবে, তাই ডেবিট হলো কারা? গেনিং পার্টনার ক্যাপিটাল ডেবিট হলো, ঠিক আছে। টাকাটা অ্যাকচুয়ালি পাবে কে? যে পার্টনার রিটায়ার করছে, টু রিটায়ারিং পার্টনার। গেনিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার, ঠিক আছে তো। তার মানে এখানে তো কিছু হবে না, এটা গেনিং রেশিও হবে অ্যান্সারটা। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফিচার অফ জয়েন্ট স্টক কোম্পানি, মানে আনলিমিটেড লাইব্রেরি। দেখি এখানে অপশন কি দিয়েছে, এখানে এরকম কোশ্চেনের ক্ষেত্রে তোকে তো বিভিন্ন রকমের অপশন থাকতে পারে না। বলেছে পারপেচুয়াল এক্সিস্টেন্স, এটা তো অবশ্যই কোম্পানির ফিচার্সের মধ্যে পড়ে। কমন সিল, এটাও ফিচার্স। সেপারেট এন্টিটি, এটাও ফিচার্স। আনলিমিটেড লাইবিলিটি হবে, এখানে হবে আনলিমিটেড লাইবিলিটি, লাইক আনলিমিটেড লাইবিলিটি। মিনিমাম সাবস্ক্রিপশন, মনে কর একটা সাজেশনে শর্ট নোট দিয়েছি, ন্যূনতম মূলধন। এমনিতে এসে কেউ পড়েছি মিনিমাম সাবস্ক্রিপশন কি, বলছে মিনিমাম সাবস্ক্রিপশন রেফার্স টু সাবস্ক্রাইব ক্যাপিটাল হুইচ ইজ ইকুয়াল টু অ্যাটলিস্ট মনে পড়ছে না 90%, পড়েছিলি তো, 90% অফ দ্য ক্যাপিটাল ইস্যু, 90% অফ দ্য ক্যাপিটাল ইস্যু। ঠিক আছে তো, দেখে না এটা এটুকুনে 90% অফ দ্য ক্যাপিটাল ইস্যু। নেক্সট কোশ্চেন কি বলেছে? অথরাইজ ক্যাপিটাল মিনস কি হয় বলতো? অথরাইজ ক্যাপিটাল মিনস এখানে বলেছে ম্যাক্সিমাম লিমিট অফ শেয়ার ক্যাপিটাল, জানিস তো, ওর বেশি কোম্পানি শেয়ার ইস্যুই করতে পারবে না। ম্যাক্সিমাম কি বললাম বল? ম্যাক্সিমাম লিমিট অফ শেয়ার ক্যাপিটাল। নেক্সট বলেছে আর লিমিটেড কোম্পানি ইস্যু ইকুইটি শেয়ার, একটা কোম্পানি লিমিটেড কোম্পানি ইকুইটি শেয়ার ইস্যু করেছে হ্যাভিং ফেস ভ্যালু 10 টাকা করে। তাহলে এখানে ফেস ভ্যালু বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ মানে এখানে অপশন দেখতে হবে না, কি বলেছে? বলেছে একটা লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যু করেছে, একটা লিমিটেড কোম্পানি কি করেছে? শেয়ার ইস্যু করেছে, ঠিক আছে তো, যার ফেস ভ্যালু ছিল 10 টাকা। এখানে ফেস ভ্যালু বলতে কি বোঝানো হয়েছে? না এখানে আমি বলছি, অপশন না বললে তুই কী করে বুঝবি? বিভিন্ন হয়তো তোর অ্যান্সারটাও ঠিক, কিন্তু অপশন জানতে হবে, কী অপশন জানতে চেয়েছিলাম। বলছে এই 10 টাকাকে কী ক্যাপিটাল বলে, মানে কল্ড আপ ভ্যালু, এটাকে কি পেড আপ ভ্যালু,
এটা কি রেজিস্টার্ড ভ্যালু? অল অফ দিস রেজিস্টার্ড ভ্যালু, তাই না? সুতরাং মাথায় রাখতে হবে কি বলেছে, এটা হচ্ছে রেজিস্টার্ড ভ্যালু। সুতরাং অপশানটা তোকে দেখতে পারো কি বলেছে, হয়তো তুই যেটা বলছিস সেটা ঠিক, কিন্তু অপশানটা জানতে হবে, ওরা কি এই অপশান জানতে চেয়েছে, এটা দেখতে হবে। রেজিস্টার্ড ভ্যালু হবে। নেক্সট বলে যেটা তো জানিস। আচ্ছা এটা পরে বলবো, এটা পরে বলবো। আমি যদি তোদের জিজ্ঞাসা করি পরীক্ষায় যদি শর্ট কোশ্চেন দেয়, বলে একটা ক্যাপিটাল প্রফিটের উদাহরণ দাও, কি বলবি? একটা ক্যাপিটাল প্রফিটের উদাহরণ দাও। সিকিউরিটিজ প্রিমিয়াম একটা ক্যাপিটাল প্রফিট, ঠিক আছে তো? আর বলতে পারবি ক্যাপিটাল প্রফিট? সিকিউরিটিজ প্রিমিয়াম তো বলি, একদম ঠিক বলেছে। আর ক্যাপিটাল প্রফিট বলতে পারবি? আর ক্যাপিটাল প্রফিটের উদাহরণ? সিকিউরিটিজ প্রিমিয়াম একদম ঠিক, ক্যাপিটাল প্রফিট। আর একটা বলছি ক্যাপিটাল প্রফিটের উদাহরণ শোন, ক্যাপিটাল রিজার্ভ। ক্যাপিটাল রিজার্ভ দেখ ভালো করে শোন, আমরা বিজনেস করছি, বিজনেসে অনেক ফিক্স অ্যাসেট থাকে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ফার্নিচার। এইগুলো বেচে যদি কোনো প্রফিট হয়, অনেকে পিএল অ্যাকাউন্টে পাঠায়। অরিজিনাল নিয়ম পিএল অ্যাকাউন্টে পাঠানো না, কোনো ফিক্স অ্যাসেট বেচে যদি প্রফিট হয় সেটা ক্যাপিটাল রিজার্ভে পাঠাতে হবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তেমনি শেয়ার রিইস্যু করে যদি কোনো প্রফিট হয়, সেটাও তো এক ধরনের বিজনেসের ক্যাপিটাল প্রফিট। শেয়ার কেন? লং টার্ম, এটা লং টার্ম না? ক্যাপিটাল তো লং টার্ম, তো কোনো কিছু লং টার্ম যেমন ফিক্স অ্যাসেট, ওটাও লং টার্ম থেকে যদি কোনো প্রফিট হয়, তাহলে সেটা সবসময় ক্যাপিটাল হিসাবেই যেতে হবে। তো কারণটা বুঝতে হবে, বুঝেছিস তো ব্যাপারটা? আচ্ছা, এখন যদি তোকে বলে ক্যাপিটাল লসের উদাহরণ দাও, প্লিজ। এটা তো বইতে দেখিনি। ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারও বললো, মোটামুটি ঠিকই বলেছে, কিন্তু ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার কোম্পানি আইন বলছে যে, লেটেস্ট কোম্পানি আইন বলছে কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারে না। আচ্ছা, এখন প্রশ্ন হয়, কোনো কোম্পানি কি ডিবেঞ্চার কি ডিসকাউন্ট ইস্যু করতে পারে? কারণ আছে, দেখ শোন, আমি কি বললাম, তোরা বলতে পারি স্যার কোম্পানি তো শেয়ার তো ডিসকাউন্ট ইস্যু করতে পারে না, তার মানে তো ডিবেঞ্চারও তো ডিসকাউন্ট ইস্যু করবে না। হয়তো নতুন কোম্পানি আইন এটাই বলেছে, যে নতুন কোম্পানি আইন এটা পরিষ্কারভাবে তোকে বলে দিয়েছে। কোম্পানি আইন বলছে, লেটেস্ট কোম্পানি অ্যাক্ট, খুব সম্ভবত মনে হয় 52 কি 53-তে বলা আছে, এক্স্যাক্টলি মনে পড়ছে না কোম্পানি অ্যাক্ট 52 কি 50, দুটোর মধ্যে একটাই বলে দিয়েছে। বলছে কোনো কোম্পানি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতে পারবে না, কিন্তু ডিবেঞ্চার ইস্যু করতে পারবে, ডিসকাউন্ট ইস্যু করতে পারবে। বলছি ওটা রিডেমশন, তো দেখ ডিবেঞ্চার ডিসকাউন্টে ইস্যু করতে পারবে। তাহলে যেটা বলছিলাম এখানে, তাহলে কি বললাম, হ্যাঁ লস, ক্যাপিটাল লসের উদাহরণ ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার তো বলতে পারি না, বলবো ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার বলতে পারি। ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল লস। তাহলে কি লেখা আছে, এটা তো সোজা কোশ্চেন, এটা জানিস। বলছে ফরফিচার অ্যাকাউন্টে যত টাকা, মানে এক্সেস ক্রেডিট ব্যালেন্স অফ ফরফিচার অ্যাকাউন্ট, সেটাকে ক্যাপিটাল রিজার্ভে পাঠাতে হবে, ক্যাপিটাল রিজার্ভ। নেক্সট কোশ্চেন কি বলেছে, প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ার ক্যান বি ইউজড। হ্যাঁ, এবার তো তোদের একটা সাজেশনে একটা কোশ্চেন দিয়েছি, না, সিকিউরিটিজ প্রিমিয়াম কি কি পারপাসে ইউজ করতে পারি জানিস? হ্যাঁ, ও একটা বললো প্রিলিমিনারি এক্সপেন্স রাইট অফ করতে, ঠিক আছে? প্রিলিমিনারি এক্সপেন্সেস রাইট অফ করতে তুই সিকিউরিটিজ প্রিমিয়াম ইউজ করতে পারিস। আর প্রিমিয়াম অন রিডেমশন, কোনো কিছু রিডিম করছিস, প্রিমিয়াম যদি রিডিম করিস, তাহলে ওটার জন্য তুই সিকিউরিটিজ প্রিমিয়াম ইউজ করতে পারিস। দুটো পয়েন্ট বললাম, ফুললি পেড আপ বোনাস শেয়ার হতে পারে, ঠিক আছে তো? তো এই সমস্ত জিনিস কী বললাম, ও আন্ডার রাইটিং কমিশন এটাও হতে পারে। তাহলে কি বললাম, দেখ আমি বড় কোশ্চেন এখানেই হয়ে গেল। আন্ডার রাইটিং কমিশন রাইট অফ করার জন্য, প্রিলিমিনারি এক্সপেন্সেস রাইট অফ করার জন্য, ফুললি পেড বোনাস শেয়ারের জন্য, আর হচ্ছে কি বললাম বল, প্রিমিয়াম অন রিডেমশন, ঠিক আছে তো? সে প্রিমিয়াম রিডেমশন তোর ডিবেঞ্চারও হতে পারে, আবার তোর কি হতে পারে, তোর প্রিমিয়াম রিডেমশন প্রেফারেন্স শেয়ারও হতে পারে। তো যাই হোক, তাহলে কি বললাম, এখানে অপশন এগুলো কিছু বলেনি, এখানে বলেছে ফুললি পেড বোনাস শেয়ার। এখানে যা অপশন বলেছে তার লিখবে ফুললি পেড বোনাস শেয়ার। অপশন তোকে সব না জেনে রাখতে হয়, তাহলে খুব সুবিধা হয় অঙ্কগুলো করতে। অঙ্ক করতে কি যে কোনো অন্য কোনো থিওরি দিয়ে দিল, সাপোজ এখানে ফুললি পেড বোনাসের অপশন দিলই না, দিয়ে দিল কি বলতো, আন্ডার রাইটিং কমিশন রাইট অফ, তখন তুই কি বলি যে আমি তো জানতাম না। তো যে পয়েন্টগুলো তোকে জেনে রাখতে হবে। তো দেখ এবার কি বলেছে, এর সোজা কোশ্চেন 17 নম্বরটা বলছে, ইফ আ শেয়ার অফ নমিনাল ভ্যালু মানে ফেস ভ্যালু, নমিনাল ভ্যালুর আরেকটা নাম হচ্ছে ফেস ভ্যালু, যে একটা শেয়ারের ফেস ভ্যালু বলছে 10 টাকা, অন হুইচ ₹8 কল্ড আপ, কত টাকা, 10 টাকার মধ্যে 8 টাকা বলেছে কল্ড আপ, ঠিক আছে তো? অ্যান্ড ₹6 হ্যাজ বিন বলেছে ফরফিটেড, দ্য শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট শুড বি ডেবিটেড। দেখ শেয়ার ফরফিচার জার্নাল কি ছিল, জার্নাল ভাব, অ্যান্সার বলে দিবি, অ্যান্সার না, শেয়ার ফরফিচার জার্নাল দিতে পারে, বল শেয়ার ফরফিচার জার্নাল কি ছিল? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, তারপর না বলতে হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট,
টু কল সিনারিয়ার টু শেয়ার ফরফিট। তাহলে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট, টু কল সিনিয়র, টু শেয়ার ফরফিট। এবার দেখ মানে বলে বলেছি, শেয়ার ক্যাপিটাল কথাটার অর্থ কি? যতগুলো শেয়ার ফরফিট করব ইন্টু মানি সো কলড আপ, অর্থাৎ শেয়ার ক্যাপিটাল ডেবিট কথার অর্থ হলো নাম্বার অফ শেয়ার ফরফিটেড ইন্টু মানি সো কলড আপ। তো এখানে কি বলছে, শেয়ার ক্যাপিটালকে কত টাকা ডেবিট করবো? বলবো, তুই বলবি স্যার যতগুলো শেয়ার ফরফিট হয়েছে ইন্টু মানি সো কলড আপ। এখানে কতগুলো শেয়ার ফরফিট সেটা তো বলেনি, তাহলে মানি সো কলড আপ নিশ্চয়ই বলেছে। কত টাকা মানি সো কলড আপ? 8 টাকা। সুতরাং তুই জিনিসটা যত বুঝে করবি অ্যান্সার লিখে সুবিধা হবে। হয়তো এই কোশ্চেনটা বারবার আছে 8 টাকা 8 টাকাই হবে, কিন্তু প্রতিটা পয়েন্টের মানে বুঝতে হবে। সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট মানে কি দেখতে হবে। প্রিমিয়াম যেই স্টেজে আছে সেই স্টেজে যদি ফেল করে তাহলে প্রিমিয়ামটা ডেবিট হবে। আচ্ছা, তারপর কল সিনারিয়ার এখনো পর্যন্ত কত টাকা দিতে পারেনি, এতগুলো শেয়ার এগেন্সে কত টাকা দিতে পারেনি। ফর শেয়ার ফরফিট ক্রেডিট কথার অর্থ কি কোশ্চেন দিতেই পারে, বলবি ওই শেয়ার পার্টিকুলার ওই শেয়ার হোল্ডার ওই শেয়ার এগেন্সে কত টাকা দিতে পেরেছে। তো সুতরাং প্রতিটা মানে বুঝলে তুই এমন কথা নেই শেয়ার ক্যাপিটালই আসবে, যে কোনো মানে দিতে পারে। তো তোকে মানেগুলো জেনে রাখতে হবে, ঠিক আছে? তো তুই দেখ, তুই শিওর যখন করতাম কল সিনারিয়ার ডেবিট মানে কল সিনারিয়ার কত হবে, ওখানে একটা কোশ্চেন ছিল, আবার শেয়ার ফরফিট ক্রেডিট ছিল, ওটাও কোশ্চেন ছিল। সুতরাং যে কোনো কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? তো এটা যেহেতু কমন কোশ্চেন, তুই দেখবি শেয়ার ক্যাপিটাল ডেবিট কত হবে এই কোশ্চেনটা দিয়েছে, কিন্তু উল্টো কোশ্চেন করলেও তো করতে পারে। সুতরাং জিনিসগুলো জেনে রাখতে। কত হচ্ছে? 8 টাকা। নেক্সট বলেছে সিকিউরিটিজ প্রিমিয়াম। বলছে সিকিউরিটিজ প্রিমিয়াম কোম্পানি ব্যালেন্স শিটে কোন হেডে দেখায়? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, মানে নতুন হেডে, মানে কোম্পানি যে নতুন ব্যালেন্স শিট অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 2013 সেখানে বলে দিয়েছে কোম্পানি অ্যাক্ট 2013 আর লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013 চালু হয়েছে। সেই 2013 বলেছে সিকিউরিটিজ প্রিমিয়াম ব্যালেন্স শিটের কোম্পানির ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে লাইবিলিটির আন্ডারে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখাতে হয়, ঠিক আছে? তো তাহলে তুই কি লিখতে পারিস, আমি জানিস কি লিখবো? আমি লিখে দিচ্ছি, দেখ তুই রিজার্ভ অ্যান্ড সারপ্লাস লিখছিস, আমি আরও একটু ভালো করে যদি বলি শুনে নে। ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস শুনছিস তো? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, তার আন্ডারে শেয়ার হোল্ডার ফান্ড, তার মধ্যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এটা হচ্ছে প্রপার ফরম্যাট। কি বললাম লিখে নিতে পারিস। তুই বলবি স্যার বইতে এত কিছু লিখতে হবে, বইতে তো অপশন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দিয়েছে, একদম ঠিক, কিন্তু আমি প্রপার ফরম্যাট বললাম, প্রপার ফরম্যাট। কি বললাম দেখ, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস বলে হেড হয়, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এর আন্ডারে হয় শেয়ার হোল্ডার ফান্ড, ঠিক আছে? তার আন্ডারে হয় রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তার মধ্যে সিকিউরিটিজ প্রিমিয়ামটা আসে। বুঝতে পারলি? কি পুরো প্রপার ফরম্যাট বললাম, এর বাইরে কিছু নেই, এটাই প্রপার ফরম্যাট, প্রপার ফরম্যাট দিলাম। হ্যাঁ, তোর অপশানে লেখা আছে সিকিউরিটিজ প্রিমিয়াম ব্যালেন্স শিটে কোম্পানি ব্যালেন্স শিটে কোথায় আসবে? রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এটা অপশানে তুই এটাই লিখবি, কিন্তু প্রপার ফরম্যাট বললাম, প্রপার ফরম্যাট। এটা লেটেস্ট কোম্পানি একটা একদম পুরো এই ফরম্যাটে সিকিউরিটিজ প্রিমিয়াম যে নতুন ব্যালেন্স শিট খুঁজিস দেখবি, প্রথমে লেখা আছে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, তার আন্ডারে লেখা আছে শেয়ার হোল্ডার ফান্ড, তার আন্ডারে লেখা আছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তার আন্ডারে সিকিউরিটিজ। এটাই এই ফরম্যাটে লেখা আছে, এই পুরো প্রপার ফরম্যাটটা বলে দিলাম। এটা হচ্ছে সেল অফ ফিক্সড অ্যাসেটস, ঠিক আছে? সেল অফ ফিক্সড অ্যাসেট বেচে দিলে ক্যাশ ফ্লো কোন অ্যাক্টিভিটিস হয়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে? বা বলতে হয় ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখ, এসএকিউ। এই পেজের কিছু এসএকিউ ছিল, এসএকিউগুলো আলোচনা করে দিচ্ছি, মানে এগুলো তোরা সব করা আছে, জাস্ট কোশ্চেনগুলো পড়ে দিচ্ছি। বলেছে কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ড্রয়িংস, তোকে ইন্টারেস্ট অন ড্রয়িংস বের করতে বলেছে, ঠিক আছে? অফ আ পার্টনার ইফ হি উইথড্র 500 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ, প্রতি মাসের শুরুতে 500 টাকা করে তুলেছে। তা প্রতি মাসের শুরুতে 500 টাকা করে তুললে কি হয়? 6.5/12, এটা পিরিয়ড হয়, পিরিয়ড। তাহলে 500 × 12 × 6.5/12, আর রেট কত ছিল? 6% করে ফেলবি, সেটা করে অ্যান্সার বের করে দিবি। তারপর যে বলছে একটা ডিফারেন্স লেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সঙ্গে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের পার্থক্য, তো করে নিবি। এটা তো করেছি, থিওরিও দিয়েছি, এটা নতুন করে বলার কিছু নেই, আগে করেছি, আলোচনা করবো না। তারপর যে স্যাক্রিফাইসিং রেশিও কাকে বলে এটাও বলে দিয়েছি, ঠিক আছে? বলছে একটা জার্নাল এন্ট্রি লেখো, হ্যাঁ কোশ্চেনটা পড়ে নি। জার্নাল এন্ট্রি লিখতে বলছে পেমেন্ট ফর প্রিমিয়াম ফর গুডউইল বাই নিউ পার্টনার, নতুন পার্টনার যখন বিজনেসের প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসে, জার্নাল কি বললো? ও বললো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। আর একটা জার্নাল বল, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? হয়ে গেল। এটা যদি প্রিমিয়ামের টাকা আনতে পারে, এখানে বলেছে আনতে পারে, বলেছে হ্যাঁ পেমেন্ট করেছে, যদি আনতে না পারে, আর একসঙ্গে দূরেই করে না, আনতে না পারলে
নিউ পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট, নিউ পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার ক্যাপিটাল। তাহলে আমি একসঙ্গে দুটো বলে দিলাম, যা খুশি দিক কোশ্চেন এটাই দেবে এমন কোনো কথা নেই, ঘুরিয়ে দিতে পারে। বলি স্যার ঘুরিয়ে দেওয়া মানে বলি স্যার কোশ্চেন কঠিন করেছে, বলি স্যার আমার তো কোশ্চেন পড়া ছিল নতুন পার্টনার প্রিমিয়াম আনতে বলে কি জানাল হবে, এটা তো আমি জানি ক্যাশ টু প্রিমিয়াম ফর গুডউইল, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট স্যাক্রিফাইসিং পার্টনার ক্যাপিটাল। যদি এখন কোশ্চেন দিয়ে দেয় নতুন পার্টনার প্রিমিয়ামের টাকা আনতে পারে, স্যার এটা তো পড়া নেই, কমন তো না, তাহলে তোকে বুঝতে হবে কমন নাকি নতুন। আমি পড়িয়েছিলাম তো, অনেকেই তো পড়বে না এগুলো, অনেক কোচিনেই পড়বে না এটা। তাহলে কি লিখবো, নিউ পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, নিউ পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্যাক্রিফাইসিং পার্টনার ক্যাপিটাল, বেশ হয়ে গেল। তার বলছে এটা তো বলার কিছু নেই, AB রেশিও 3:1, সি অ্যাডমিট করেছে, স্যাক্রিফাইসিং রেশিও কত মনে আছে, 3:1ই হবে। দেখ বলেছিলাম নিউ রেশিও বলে না দিলে ওল্ড রেশিওটাই স্যাক্রিফাইসিং রেশিও। এইটা যদি এসে কিউ দেয় পরীক্ষা, তাহলে কি লিখবি, এসে কিউ তো এটা, তখন তুই লিখবি, তখন তুই লিখে দিবি উই নো দ্যাট, বা কি লিখেছিলাম, নাথিং ইজ ক্লিয়ারলি মেনশন, ওটাই লিখতে হবে। সিন্স নাথিং ইজ ক্লিয়ারলি মেনশন অ্যাবাউট নিউ প্রফিট শেয়ারিং রেশিও, সো উই ক্যান অ্যাজিউম দ্যাট ওল্ড রেশিও ইকুয়াল টু স্যাক্রিফাইসিং রেশিও। এই কথাটা লিখবি 3:1, এটা লিখিয়েছিলাম। ওল্ড রেশিও বলেছে 1:1, নিউ রেশিও বলেছে 3:2, স্যাক্রিফাইসিং রেশিও কত করে ফেলতে পারবি, কিছু নেই। ঠিক আছে, আরও কিছু কোশ্চেন আছে বলে দিচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে একটা জার্নাল এন্ট্রি লেখো, বলছে রাইট দ্য জার্নাল এন্ট্রি হোয়েন দ্য ভ্যালু অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি হ্যাজ বিন ইনক্রিজ ₹5,000 অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। সে রিটায়ারমেন্ট হোক বা অ্যাডমিশন হোক একই আনসার হবে, কোনো চেঞ্জ নেই। বলছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ইনক্রিজ করেছে, অ্যাসেট ইনক্রিজ করলে কি হয়, অ্যাসেটটা ডেবিট হয়, অ্যাসেটকে বাড়াতে গেলে অ্যাসেট ডেবিট করতে হয় টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, খুব সোজা কোশ্চেন। এবার শুধু পরীক্ষায় প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি দেবে এমন কোনো কথা নেই, কখনো স্টকও দিতে পারে, যে কোনো আইটেম দিতে পারে, যে কোনো, হয়তো এমন নয় শুধু অ্যাসেট বেড়ে, যেমন তো লাইবিলিটিও বেড়েছে, লাইবিলিটি আইটেমও দিতে পারে, মানে এটা তোকে একটা অ্যালার্ট থাকতে হবে, এরকম টাইপের একটা কোশ্চেন দিতে পারে। তাহলে কীভাবে করবো, তারপরে হোয়াট ইজ ইস্যুড ক্যাপিটাল আগে লেখানো আছে, হোয়াট ইজ পেড আপ ক্যাপিটাল লেখানো আছে, হোয়াট ইজ প্রোরাটা অ্যালটমেন্ট অফ শেয়ার এটাও লেখানো আছে। বলছে মিনিং অফ শেয়ার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম, মানে শেয়ার যদি প্রিমিয়ামে ইস্যু করি সেটা কী লিখবি সেটাও মোটামুটি জানিস, লেখানো আছে। আর যে হোয়াট ইজ রিজার্ভ ক্যাপিটাল, তো ঠিক আছে বুঝতে পারলি তো, এই সেটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে নেক্সট সেটের এমসিকিউগুলো কি বলেছে, বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স ফর জেনারেল পার্টনারশিপ বিজনেস। আমাকে আগে বলে, এটা বলতে হবে না, নন ব্যাঙ্কিংয়ের জন্য ম্যাক্সিমাম পার্টনার কতজন ছিল, 10 জন, আর নন ব্যাঙ্কিংয়ে 20 জন, নন ব্যাঙ্কিংয়ে 20 জন, আর ব্যাঙ্কিংয়ে 10 জন, নন ব্যাঙ্কিংয়ে 20 জন। নন ব্যাঙ্কিং মানেই হচ্ছে জেনারেল পার্টনারশিপ বিজনেস, তাহলে নন ব্যাঙ্কিং মানে জেনারেল পার্টনারশিপ বিজনেস, এখানে 20 জন আর ব্যাঙ্কিংয়ে 10 জন, তাহলে এখানে অ্যান্সার কত হবে 20 জন। তার মানে দুটো একসঙ্গে বলে দিলাম, নন ব্যাঙ্কিংয়ে 10 জন, ব্যাঙ্কিংয়ে 10 জন আর নন ব্যাঙ্কিংয়ে 20 জন, এটা নন ব্যাঙ্কিং বলেছে। এবার একটা অঙ্ক দিয়েছে, এটা মনে করার চেষ্টা কর, ফান্ডামেন্টাল পার্টনারশিপেই ছিল ওই ভ্যালুয়েশন অফ গুডউইল, তাই তো, ভ্যালুয়েশন অফ গুডউইল কী করে বের করবো, ঠিক আছে তো। বলছে ইফ নেট ট্যাঞ্জিবল অ্যাসেটস, নেট ট্যাঞ্জিবল অ্যাসেটস বলে দিয়েছে, নেট ট্যাঞ্জিবল অ্যাসেটস কত বলেছে 1,20,000। নেট ট্যাঞ্জিবল অ্যাসেটস মানে কোনটা জানিস তো, নেট ট্যাঞ্জিবল অ্যাসেট মানে তোর ফিক্স অ্যাসেটটাকেই বলে ট্যাঞ্জিবল, যেই অ্যাসেটগুলোকে তুই টাচ করতে পারবি, ঠিক আছে। নেট ট্যাঞ্জিবল অ্যাসেটস বলেছে, বুঝতে পারছিস তো, 1,20,000 টাকা। এক্সপেক্টেড অ্যাভারেজ প্রফিট বলেছে 24,000, ঠিক আছে। নর্মাল রেট অফ রিটার্ন বলেছে 15%, দেন দ্য ভ্যালু অফ গুডউইল 3 ইয়ার পারচেস, ঠিক আছে তো। তো সুপার প্রফিট বলেছে, একবার দেখে নিই, না কিছু বলেনি সুপার প্রফিটের কথা। তো দেখ এটা সুপার প্রফিটই হবে, লেখে নিতে আমাদের বুঝে নিতে হবে। তোরা দেখ গুডউইল বের করার ফর্মুলা কী শিখেছি বলতে পারবি, গুডউইল বের করার ফর্মুলা অনেকগুলো মেথড, স্যার কোন মেথডে, প্রশ্ন তো হলো আপনি কোন মেথডে বলছেন, এটা খুব ম্যাটার করে। বলছি কোন মেথডে করছেন এটা খুব ম্যাটার করে। দেখ একটা করি গুডউইল আন্ডার অ্যাভারেজ প্রফিট মেথড, অ্যাভারেজ প্রফিট হলে অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস, কোশ্চেনে কোথাও অ্যাভারেজ প্রফিট বলেনি, তাহলে এই মেথডটা তুই মাথা থেকে বের করে দিবি। আর একটা কী হয়েছিল, ওই ওয়েটেড অ্যাভারেজ প্রফিট, ওই ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস, ওয়েটেড অ্যাভারেজ প্রফিটও বলেনি। আর কি ছিল, হ্যাঁ না এখানে ওইটা হবে না, আমি বলছি শোন। তারপর আর একটা কী ছিল, সুপার প্রফিট মেথড, ফর্মুলা কী ছিল, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস, কোশ্চেনে সুপার প্রফিট বলেই দেয়নি কিছু। আর কি ছিল, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট বের করার ফর্মুলা সুপার প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন পার্সেন্টেজ। তাহলে সুপার প্রফিট তো নিশ্চয়ই এখান থেকে আমি সুপার প্রফিট বের করতে পারবো, ঠিক তো। তারপর নর্মাল রেট অফ রিটার্ন ইন পার্সেন্টেজ এটাও বলে দিয়েছে কত পার্সেন্ট, 15%, এটাও হবে। আর একটা কী ছিল, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, ওটাতেও করা যাবে। কিন্তু একটা প্রশ্ন, আমি এই অঙ্কটা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট হোক বা ক্যাপিটালাইজেশন অ্যাভারেজ প্রফিট করে ফেলতে পারবো, তাহলে যদি এই মেথডেই করি তাহলে এটা কেন দিয়েছে,
নাম্বার অফ ইয়ার অফ পারচেস 3 ইয়ার পারচেস কেন বলেছে বুঝতে হবে। ওটা কোশ্চেনটা ঘুরিয়ে দিয়ে ভালো করে বোঝা গেল না? তোরা প্রথমেই বললি কি স্যার ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট করুন বা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট করুন, বললি তো? কি বললি? এটাই তো বললি, ক্যাপিটালাইজেশন অ্যাভারেজ প্রফিট বা সুপার প্রফিট। অ্যাভারেজ প্রফিটে করলে অ্যাভারেজ প্রফিট বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন পার্সেন্টেজ, তাই তো? মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড করতাম, এটাই তো গুডউইল বের করতাম। দেখ না আমি মনে করে দিচ্ছি কী করতাম। গুডউইল যদি তুই গুডউইল লিখতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি তোদের কী করে করতাম। গুডউইল আন্ডার ক্যাপিটালাইজেশন অফ, কী বললাম, ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। এর ফর্মুলা কী করতাম? যদি এই ফর্মুলায় করি, বলতে স্যার গ্রস ভ্যালু অফ অ্যাসেটস লিখতেন প্রথমে, মনে পড়ছে? মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড, কী লিখলাম? মাইনাস, এটা করতাম। স্যার ক্যাপিটাল এমপ্লয়েড কত? এখানে তো ক্যাপিটাল এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালি কিছু বলে দেয়নি, তো এখানে ট্যানজিবল অ্যাসেটটাই ক্যাপিটাল এমপ্লয়েড, মানে 1,20,000 টাকা দিয়ে দিয়েছে। ঠিক আছে, গ্রস ভ্যালু অফ অ্যাসেট বের করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট, বুঝতে পারছিস তো, ডিভাইড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন পার্সেন্টেজ, কত? 15%। তো অ্যাভারেজ প্রফিট কত বলেছে অঙ্কে? 24,000। তাহলে কর, ক্যালকুলেটর কর, 24,000 বাই 15% মাইনাস 1,20,000, বল কত হচ্ছে? 24,000 বাই 15%, 24,000 বাই 15% মানে 1,60,000 থেকে 1,20,000 বাদ দিলে কত হচ্ছে? 40,000। তাহলে কোন মেথডে করলি তুই এটা? ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। এবার আমার প্রশ্ন হলো, যদি আমি এই মেথডেই করি তাহলে এইটা কি করতে দিয়েছে? 3 ইয়ার, তাহলে এটা ফাও দিয়েছে, তাহলে 3 ইয়ার পারচেস দিয়েছে, তার মানে আমি ধরে নিচ্ছি এটা সুপার প্রফিটেই করতে বলেছে। বোঝা গেল তো কি বললাম? কারণটা বোঝ, কারণটা আমি কী করে ধরলাম, এটা কেন দিয়েছে, 3 ইয়ার পারচেস কেন বলেছে, আমি ধরে নিলাম সুপার প্রফিটেই দিয়েছে। ঠিক আছে, যদি সুপার প্রফিটে করতাম তাহলে কী বেরোতো দেখি, অ্যান্সারটা কী করে বেরোতো দেখি। গুডউইল আন্ডার সুপার প্রফিট মেথড, ফর্মুলা মনে আছে তোদের? ফর্মুলা কী ছিল? সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। নাম্বার অফ ইয়ার অফ পারচেস 3 বলেছে, সুপার প্রফিট তো জানি না, তোরা জানিস সুপার প্রফিট বের করার ফর্মুলা? সুপার প্রফিট বের, হ্যাঁ, সুপার প্রফিট বের করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট বলেছি, অ্যাভারেজ প্রফিট 24,000 টাকা বলেছিল। নর্মাল প্রফিট কার ওপর বলেছে? ক্যাপিটাল এমপ্লয়েডের ওপর 15%, তাই তো? মানে নর্মাল রিটার্ন কত বলছে? 15% অফ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত ছিল? 1,20,000। তো 1,20,000 উপর 15% করে দেখ কত হচ্ছে? 18,000। 24 থেকে 18 বাদ দিলে কত হয়? 6,000। তাহলে এখানে লিখলাম 6,000, 6,000 ইন্টু 3, 18,000। তাহলে বুঝতে পারলি তো? যদি সুপার প্রফিট মেথডে করি তাহলে 18,000 বেরোচ্ছে। ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট করলে কত বেরোচ্ছে? ক্যাপিটালাইজেশন অ্যাভারেজ প্রফিট করলে 40,000। আর একটা তুই বলতে স্যার ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট করুন, তাহলে ক্যাপিটালাইজেশন সুপার প্রফিট করলে কী হবে? আচ্ছা এটা করে নেবে, করে দিচ্ছি, একটু টুকেন আগে, পুরোটাই টোক, আমি সব কটা মেথডেই করে দিলাম। আচ্ছা এবার এই অঙ্কটা যদি ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট করি তাহলে কী হবে? এখানে করে দিচ্ছি, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট করলে এখানে লিখবো সুপার প্রফিট, তখন এটা হয়ে যাবে, কি হয়ে যাবে এটা? সুপার প্রফিট এসপি ডিভাইড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন পার্সেন্টেজ, কত পার্সেন্ট? 15%, তাই তো? তাহলে সুপার প্রফিট কত ছিল? 6,000 বাই 15% করে কত বেরোচ্ছে? 40,000। 3টে মেথডই করে দিলাম। কী কী মেথড করালাম? ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট আর গুডউইল করলাম সুপার প্রফিটে। এবার কোশ্চেনে কিছু বলেই নি, এই যে 3 ইয়ার পারচেস বলেছিল এইটার কথার উপর বেস করেই আমি সুপার প্রফিটে করলাম। ঠিক আছে তো? কেননা এই অঙ্কটা তেমনি সুপার প্রফিট তো বের করা যাবে, তো করে ফেললাম। এবার বলবো অপশান কোনগুলো দিচ্ছে? 40,000 দিয়েছে নাকি কত? 18,000 দিয়েছে, 18,000 টাকা দিয়েছে। তাহলে তুই বুঝতে পারলি কোন মেথড করলাম এটা? তাহলে সুতরাং যখনই বলবে নাম্বার অফ ইয়ার অফ পারচেস, তখন দেখবি যদি সুপার প্রফিট করা যায় তো সুপার প্রফিট করবি। এমনি সবচেয়ে বেস্ট মেথড সুপার প্রফিট, সবচাইতে বেস্ট মেথড সুপার প্রফিট। ঠিক আছে তো? তো এখানে এই অপশানটা দিয়েছে, তো টুকে নিলাম। এর পরের কোশ্চেনটা বলছি, তোরা টুকবে। হ্যাঁ, 1 আর 2 হয়ে গেল, 3 নম্বরটা করবো। ঠিক আছে, ফটাফট বলছি, টুকবি। লেখ পি কিউ আর পার্টনার্স ইন এ ফার্ম। 3 নম্বর বলছি, পি কমা কিউ আর পার্টনার্স ইন আ ফার্ম, আর পার্টনার্স ইন আ ফার্ম
their profit sharing ratio, their profit sharing ratio being 5:3, being 5:3, full stop. R is admitted into the partnership, for 1/5 share, full stop. The new profit sharing ratio, between P, Q and R will be P, Q, R তিনজনের কত হবে? ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা যদি আরম্ভ করি, এখানে লিখবো পার্টনার্স P, Q, R। ওল্ড রেশিও বলেছিল কত? 5:3, মানে 5/8, 3/8। নিউ রেশিও বের করতে বলেছে, তার মানে টোটাল প্রফিট যদি 1 হয়, নতুন পার্টনার প্রফিট 1/5, তাহলে বাকি রইল কত? 4/5। নতুন পার্টনার প্রফিট 1/5, তাহলে 1 থেকে 1/5 বাদ দিলে হলো 4/5। 4/5-এর মধ্যে পি নেবে 5/8, 4/5-এর 5/8 মানে হচ্ছে 20/40। এখানে 4/5-এর 3/8 নেবে কিউ, হচ্ছে 12/40। আর এখানেও তো নিচে 40 করতে হবে, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করবো, 8/40। তাহলে অ্যান্সার হবে 20:12:8। 4 দিয়ে কাটলে হচ্ছে 5:3:2 হয়ে গেল অঙ্কটা। নতুন করে বোঝানোর কিছু নেই। 4 নম্বর এমসিকিউ বলছে এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স, এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স, their profit sharing ratio being between কি বলছে আরেকবার পড়ি, এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স, দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও বিং, বিটুইন না বিং 5:3। আগের কোশ্চেন না কিন্তু, একই টাইপের কোশ্চেন, বাট আগের না। জেড জয়েন্ট, লাইক জেড জয়েন্ট দ্য পার্টনারশিপ, জেড জয়েন্ট দ্য পার্টনারশিপ, ঠিক আছে তো। অ্যান্ড দেয়ার নিউ প্রফিট শেয়ারিং রেশিও, and their new profit sharing ratio and their new profit sharing ratio 4:3:3। আগের কোশ্চেনটা কি বলেছিল? নিউ রেশিও বের করতে বলেছিল, এই অঙ্কে নিউ রেশিও বলে দিয়েছে তোকে, বলেছে বলো দ্য স্যাক্রিফাইসিং রেশিও will be। তো দেখ, স্যাক্রিফাইসিং রেশিও বের করার নিয়মটা আমরা জানতাম। প্রথমে লিখতাম পার্টনার্স এক্স ওয়াই জেড। ওল্ড রেশিও বলে দিয়েছিল কত? 5:3, মানে 5/8, 3/8। ওয়াই জেডের তো কিছু বলেনি, তাই ড্যাশ দিলাম। নিউ রেশিও বলেছে 4:3:3, 4/10, 3/10, 3/10 এই বলেছে। স্যাক্রিফাইসিং রেশিও বার করব, কি হবে? স্যাক্রিফাইসিং রেশিও বের করার নিয়ম ওল্ড মাইনাস নিউ, এখানে ব্র্যাকেটে লিখে দিলাম ওল্ড মাইনাস নিউ, ঠিক আছে তো। 5/8 মাইনাস 4/10, 8 আর 10-এর এলসিএম কত হয়েছিল? 40, ঠিক আছে তো। 8কে 40 5, 5×5 25, আর 10কে 40 4, 4×4 16, 25 থেকে 16 বাদ দিলে 9/40। এটা কত হবে? 3/8 মাইনাস 3/10, 40, 3×5 15, 12, তাহলে কত হচ্ছে? 3/40। আর এটা কি হবে? এটা হবে 0 মাইনাস 3/10, তাহলে অ্যান্সার কত হচ্ছে? -3/10, ঠিক আছে তো।
তাহলে অ্যান্সার কত হচ্ছে তুই দেখি, স্যাক্রিফাইস কারা করেছে, এই যে এক্স আর ওয়াই স্যাক্রিফাইস করেছে, এরা স্যাক্রিফাইস করেছে, এস লিখলাম, আর এইটা এই ভদ্রলোক গেইন করেছে। তোর মনে পড়ে একটা জিনিস শিখিয়েছিলাম, আমি বলেছিলাম এই দুটো যোগফল যা হবে এটা তাই হবে। তুই দেখ কত হচ্ছে, 9/40 আর 3/40 যোগ করে কত হচ্ছে, 12/40। 12/40 মানে কি 3/10 বলতে পারি, তো হয়ে গেল। তাহলে একই হয়েছে, কিন্তু স্যাক্রিফাইসিং রেশিওর অ্যান্সার কত হবে, 9:3 মানে 3:1। এই অঙ্কটাই তোর কিন্তু পরীক্ষায় এসে কিউ আসতেই পারে, যেমন আগের পেজে দেখলাম এসে কিউ ছিল। তো যদি এসে কিউ আসে তুমি বুঝতেই পারছিস কতটা লিখতে হবে, পুরোটা করে দেখিয়ে দিলাম, বুঝলি, পুরোটা করে দেখিয়ে দিলাম। এসে কিউ কিন্তু দেখ, যেই কোশ্চেন এমসি কিউ আসবে সেই কোশ্চেন এসে কিউ আসতে পারে, তো এমন না যে আমি এমসি কিউ পড়ে গেছি এমসি কিউ আসবে, এসে কিউ আসতে পারে। তাহলে এটা টোকে নিয়ে বুঝবো, পরেরটা আরম্ভ করি। তাহলে কটা হলো, 4টে হলো। এবার 5 নম্বর অঙ্কটা তোরা কেউ করিস নি আগে, সেটা আমি করাবো। এটা মনে হয় বিবি কুণ্ডুর পেজে থাকলেও থাকতে পারে, ঠিক আছে? তো আমি এই পেজটা এটা করাচ্ছি, ঠিক আছে? তো মন দিয়ে শুনবি, এটা করিস নি তোরা। The amount payable, রিটায়ারমেন্টটা দিচ্ছে, the amount payable to the retiring partner, the amount payable to the retiring partner, to the retiring partner has been determined, has been determined at rupees 1,20,000, at rupees 1,20,000, full stop. If this amount, কি লেখা আছে, if this amount is to be paid, is to be paid off by means, paid off by means of 4 half yearly installment, ঠিক আছে? তো উইথ ইন্টারেস্ট, ঠিক আছে, উইথ ইন্টারেস্ট at 10%, at 10%, full stop. What, like what will be the amount, what will be the amount, what will be the amount of the third installment, of the third installment? দেখ কোশ্চেনটা পড়ে দিই, পড়ে বোঝাই, এটা একটু নতুন কোশ্চেন, এটা তোরা পাসনি। বলছে দ্য অ্যামাউন্ট পেবেল টু দ্য রিটায়ারিং পার্টনার হ্যাজ বিন ডিটারমাইন্ড অ্যাট রুপিস 1,20,000। যেই পার্টনার রিটায়ার করছে তার টাকাই শোধ করতে না পারি, লোন হয়ে যায়, তো ওকে শোধ করতে হবে কত টাকা, 1,20,000 টাকা। অ্যামাউন্ট পেবেল টু দ্য রিটায়ারিং পার্টনার, রিটায়ারিং পার্টনারকে পেমেন্ট করতে হবে 1,20,000 টাকা, ঠিক আছে? তো টাকা শোধ করতে ভালো তো ব্যাংক দিয়ে মিলিয়ে দেবো, টাকা শোধ করতে না পারলে লোন হয়ে যাবে, ঠিক আছে? তো বলেছে ইফ দিস অ্যামাউন্ট ইজ টু বি পেড অফ, এবং এই 1,20,000 টাকা ওকে শোধ করবো 4টে হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট উইথ ইন্টারেস্ট 10%। তার মানে বুঝতেই পেরেছি লোন হয়ে গেছে, 4টে ইনস্টলমেন্টে শোধ করবো। দেখ কিন্তু কি বলেছে, ইনস্টলমেন্টে যখন ওকে শোধ করবো না, ইনস্টলমেন্ট উইথ ইন্টারেস্ট, এই মেথডটাকে বলে টুগেদার উইথ ইন্টারেস্ট মেথড। সাপোজ ধর আমি তোকে বোঝাচ্ছি, ওকে কত টাকা শোধ করতে হবে, কটা ইনস্টলমেন্টে, প্রতিটা ইনস্টলমেন্টে কত টাকা করে দিতে হবে, 30,000 টাকা করে দেবো। মন দিয়ে শোন, আমি প্রতিটি ইনস্টলমেন্টে 30 দেবো না, 30-এর বেশিই দেবো, 30টা দেবো প্রিন্সিপাল অ্যামাউন্ট। তার সঙ্গে যদি ভালো করে পড়িস 4 হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট উইথ ইন্টারেস্ট, উইথ ইন্টারেস্ট মানে টুগেদার উইথ ইন্টারেস্ট, টুগেদার মানে জানিস, টুগেদার মানে একসাথে। ইনস্টলমেন্ট প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হলো বল, কত বললাম, 30,000 টাকা প্রিন্সিপাল, আর ইন্টারেস্ট যত হবে। তার মানে ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা কি করে বের করব, এটা তোকে বোঝাচ্ছি। ইনস্টলমেন্টের অ্যামাউন্টটা বের করবো স্যার, প্রিন্সিপাল অ্যামাউন্ট
প্রিন্সিপাল কত 1,20,000 ভাগ 4, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট। স্যার ইন্টারেস্ট কত হবে? প্রতিটা স্টেজে ডিফারেন্ট ইন্টারেস্ট হবে। প্রথম ইনস্টলমেন্টে যা ইন্টারেস্ট হবে সেকেন্ড ইনস্টলমেন্টে তাই হবে। কি করে হবে? আরে লোন তো পেমেন্ট করে দিলাম, ইন্টারেস্টও কমেই যাবে, তো এই জন্য আমি লিখলাম না। তো দেখ কী করে করতে হবে, তুই ব্যাপারটা যদি ভালো করে বোঝার চেষ্টা করিস, আমি বিভিন্ন রকমের করতে হবে। তুই আমাকে বলিস লেজার খুলে করে দিতে, লেজার খুলেও করাতে পারবো। তুই যদি আমাকে বলিস না লেজার খুলে দরকার নেই, নর্মাল করো, নর্মালও করে দেবো। নর্মালটা করাই, যদি তোদের বুঝতে অসুবিধা হয় তখন বলবি। লোনের অ্যামাউন্ট কত ছিল? 1,20,000, তাই তো? লোনের অ্যামাউন্ট ছিল 1,20,000 টাকা, তাই তো? বলছে 4টে ইনস্টলমেন্ট দেবো, ঠিক আছে তো? তো দেখ প্লাস লিখবো, মানে তুই কটা ইনস্টলমেন্টে শোধ করবি? 4টে হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট, মানে 2 বছরে টাকাটা শোধ করবি, 2 বছরে। তাহলে দেখ প্রথমেই ইন্টারেস্ট হবে কত হবে? 1,20,000 ইন্টু কত পার্সেন্ট বলেছে? 10% ইন্টু 6/12, কারণ হাফ ইয়ারলি বলেছে। তাহলে কত হচ্ছে? 12,000-এর হাফ 6,000 টাকা। তাহলে টোটাল হলো 1,26,000 মাইনাস ফার্স্ট ইনস্টলমেন্ট। স্যার কত টাকা হবে? দেখ না ফার্স্ট ইনস্টলমেন্ট কত হবে, এটা 30,000 তো হবেই। তো হবে। আর প্রথম ইন্টারেস্ট কত হলো? 6,000 টাকা, হ্যাঁ কি না? এই জন্য অরুন্ধতি বুঝতে পারলি? 90,000 টাকা। এটা হলো তোর ব্যালেন্স, প্রথম ইনস্টলমেন্ট দেওয়ার পর ব্যালেন্স। আচ্ছা, তারপর আবার ইন্টারেস্ট যোগ করব, কত হবে? 90,000 টাকা। তার উপর আমি যদি 5% করি একবারে, তোদের কি খুব বুঝতে অসুবিধা? বলতো আমি যদি 5% লিখি 90,000-এর উপর, কেন বলতো? 10% তার হাফ ইয়ার। তোর যদি বুঝতে অসুবিধা তাহলে লিখবি 10% ইন্টু 6/12। আচ্ছা লিখেই দিই, বুঝতে যদি অসুবিধা হয়। না আবার হয়তো টিচার ভাবতে পারে কোথা দিয়ে পেলো 5%, টিচার ভাবতে পারে কোথা দিয়ে পেলো 5%, ঠিক আছে তো? ভাববে টিচার ওই প্রচুর শর্টকাট করে। তাহলে কত হলো? 90,000 5% কত? 4,500। আচ্ছা তাহলে কত হচ্ছে? 94,500 সেকেন্ড ইনস্টলমেন্ট। কি এটা তো নতুন পেলি, তাই তো? 94,500। এখানে কত হচ্ছে? 30,000 টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট, 30,000 টাকা ছিল, আর ইন্টারেস্ট 4,500, কত হচ্ছে? 34,500। বাদ দিয়ে রইল 60,000 টাকা। এটা হচ্ছে সেকেন্ড ইনস্টলমেন্ট শোধ করার পর। আমাকে থার্ড ইনস্টলমেন্ট বের করতে বলছে, মাথায় রাখবি। প্লাস ইন্টারেস্ট কত হবে? 60,000 ইন্টু 10% ইন্টু 6/12, 3,000 টাকা, তাই তো? কত হচ্ছে? 63,000 টাকা। মাইনাস করব থার্ড ইনস্টলমেন্ট, 30,000 টাকা প্লাস 3,000 টাকা। তাহলে কত হলো? 33,000। বাকি রইল কত? 30,000। আর করবো না, আমাকে কি বের করতে বলছে? 3 নম্বর ইনস্টলমেন্ট কত টাকা। তাহলে অ্যান্সার কত হবে? 33,000। বুঝতে পারলি তো? টুকে নে, এটা বুঝতে পেরেছিস? পুরোটা টুকে নিবি, তাহলে কি পরে বাড়িতে বুঝতে পারবি, ঠিক আছে তো? পরে বাড়িতে বুঝতে পারবি, এটা ভালো করে টুকে নে। না দেখ, যাই হোক বলছি, তোকে যদি পরীক্ষায় দেয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে, তুই বলবি 3, পুরো ঠিক। তোকে যদি বলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আগের দিনও বলছিলাম, কত নম্বর IAS এ উল্লেখ আছে, IAS ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কত নম্বরে উল্লেখ আছে, তখন বলতে হবে 7। কি বলবো? নতুন এটা বেরিয়েছে, ঠিক আছে তো? নতুন বেরিয়েছে, এটা নতুন আপডেট বললাম। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3, কিন্তু ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 7, IAS 7। যাই হোক, কি বলছিস বল? নেক্সট বলছি, নেক্সট একটা অঙ্ক লেখ, সোজা অঙ্ক দিয়েছে। এটা হচ্ছে রিটায়ারমেন্টের গুডউইল দিয়েছে। আচ্ছা কত নম্বর হলো? আগে 5 নম্বর, 6 হবে। লেখ ABC আর পার্টনার্স, A, B, C আর পার্টনার্স, their profit sharing ratio 5:4:3. Their profit sharing ratio
5:4:3 full stop. C retire, like C retire, full stop. তারপর লিখবি C is credited, C is credited, C is credited with rupees 9,000, with rupees 9,000, ঠিক আছে, for goodwill, for goodwill, full stop. How much will be debited, how much will be debited, how much will be debited to S capital account, to S capital account in respect of goodwill, in respect of goodwill. কোশ্চেন বলেছে এ বি সি তিনজন পার্টনার ছিল, তাহলে রেশিও ছিল 5:4:3. সি রিটায়ার করেছে, ঠিক আছে, বলছে সি ইজ ক্রেডিটেড উইথ রুপিস 9,000 ফর গুডউইল। আচ্ছা, আমরা যখন রিটায়ারমেন্ট করতাম প্রথমে কী করতাম, যেই পার্টনার রিটায়ার করে তার গুডউইল বের করতাম, যেই পার্টনার রিটায়ার করে তার গুডউইল 9,000 বলে দিয়েছে, কোনো চাপ নেই। তা ওর যে 9,000 গুডউইল, নতুন পার্টনারের গুডউইল, এই টাকাটা কোন রেশিওতে ভাগ হয়, ডিস্ট্রিবিউট গেনিং রেশিওতে। মানে সি যখন রিটায়ার করছে ও বিজনেস থেকে 9,000 গুডউইল পাবে, এই টাকাটা কারা দেবে, এ আর বি দেবে, এ আর বি দেবে। যে দেবে তাদের ক্যাপিটাল কমে যায়, কমে গেলে কি হবে, এ অ্যাকাউন্ট ডেবিট, মানে এর ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বির ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল। মানে পাচ্ছে কে, সি পাবে, যে পাবে তার ক্যাপিটাল বাড়বে, তাহলে সি পেলো 9,000, তাহলে টাকাটা কারা দেবে, এ আর বি। কোন রেশিওতে, গেনিং রেশিওতে, মানে 5 যদি কেটে যায় রইল কে 4:3। তার মানে করে দেখতো ক্যালকুলেটারে 9,000কে 4:3 করলে কত হয়, রিটায়ার কে করেছে, ও সরি আমি ভেবে নিয়েছি এ, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে, রিটায়ার করেছে সি, তাহলে রইল কি 5:4, মানে 5,000 আর 4,000, আমি ভুল দেখে নিয়েছিলাম ওই জায়গাটা। তার মানে আমাকে বলছে এ কে কত ডেবিট করবো, অ্যান্সার হয় 5,000 টাকা। হয়ে গেল 6 নম্বর। 7 নম্বর কি বলেছে, সোজা কোশ্চেন দিয়েছে, লেখ, আর কিছু নেই, এবার সব থিওরি আর অঙ্ক নেই। লেখ দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স, দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স, দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স in a public limited company, in a public limited company, অ্যান্সার হবে 7। দেখ আমি তোকে লিখে দিচ্ছি, শোন, পাবলিক আর প্রাইভেট, মিনিমাম ম্যাক্সিমাম একবারে 4টে হয়ে গেল। পাবলিকের মিনিমাম কজন, 7 জন, আর ইয়েতে ইউএল মানে বুঝতে পারলি তো, আনলিমিটেড। প্রাইভেটের 2 জন আর ম্যাক্সিমাম 200 জন। দেখ এক জায়গায় লিখে দিলাম, মনে থাকবে, তাই না, মনে থাকার জন্য এক জায়গায় লিখে দিলাম এটা। আচ্ছা, নেক্সট কি বলেছে, 8 নম্বর, লেখ দ্য লাইবিলিটি, লেখ দ্য লাইবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার্স, দ্য লাইবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার্স, the liability of the shareholders of a company, মানে কোম্পানিতে যে শেয়ার হোল্ডার থাকে, মানে মালিক, তাদের দায়টা কি, তাদের দায় সীমিত দায়। এর জন্য একটা কেস পড়িয়েছিলাম, তাদের মনে আছে কি না বল, সলোমন ভার্সেস সলোমন কোম্পানি, ওটা পুরো বুঝিয়ে দিয়েছিলাম। এটা কি লিমিটেড হবে অ্যান্সার, সলোমন ভার্সেস সলোমন কোম্পানিতে পুরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে কোম্পানিতে শেয়ার হোল্ডারদের দায় কেন লিমিটেড হয়, ওটা পুরো পরিষ্কারভাবে বোঝানো ছিল ওটা, ঠিক আছে। তো পরবর্তী সময় যখন ল নিয়ে পড়বি দেখবি ওই লটা আসবে, ঠিক আছে, লটা থাকবে। আচ্ছা, নেক্সট কি বলেছে, অথরাইজ ক্যাপিটাল ইন রেসপেক্ট অফ, লেখ অথরাইজড ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল ইন রেসপেক্ট অফ, authorized capital in respect of issued capital is
কি বলেছে? বলছে অথরাইজ ক্যাপিটাল 13 নম্বরটা, তাই তো? দাঁড়া, 13 নম্বর কোশ্চেন। ও এটা 9 নম্বর, মানে এই বইয়ের 13 নম্বর। মানে বলে যে অথরাইজ ক্যাপিটাল ইন রেসপেক্ট অফ ইস্যুড ক্যাপিটাল, মানে বলছে অথরাইজ ক্যাপিটাল ইস্যুড ক্যাপিটালের তুলনায় বেশি হয়, বেশি বা সমান, মোর অর ইকুয়াল, মোর অর ইকুয়াল। তাহলে কি বলেছে আবার বলছি, অথরাইজ ক্যাপিটাল ইস্যুড ক্যাপিটালের চেয়ে কি হয়? বেশি হয় বা সমান হয়, বা সমান হয়। তো হয়ে গেল, এটা এই কোশ্চেনটা হয়ে গেল। নেক্সট কি বলেছে, এটাও তোরা জানিস, কত নম্বর হবে? 10 নম্বর। অ্যাপ্লিকেশন মানি অন আ শেয়ার, 10 নম্বর লেখ। অ্যাপ্লিকেশন মানি অন আ শেয়ার of rupees 100 should be at least rupees 5, অ্যান্সার হবে 5। মানে অ্যাপ্লিকেশন, মানে একটা শেয়ারের ফেস ভ্যালু যদি 100 টাকা হয়, তার অ্যাপ্লিকেশন মানি মিনিমাম 5% হতেই হবে। মানে 100 টাকা কেন, যত টাকাই থাকুক ফেস ভ্যালু, তার 5% না হলে কখনোই হবে না। তাহলে কি বললাম, অ্যাপ্লিকেশন মানি ফেস ভ্যালুর 5% হতেই হবে। এখানে তো 100 টাকা বলেছে, কিন্তু কখনো কোনো অপশান পেতে পারিস 5%, মিনিমাম কত পার্সেন্ট হতে হবে? 5%। তো এই পয়েন্টটা বোঝা গেল, 10 নম্বর হলো। আচ্ছা, আমাদের দেশে ল কি বলছে জানিস? আমাদের দেশে ল বলছে কোনো কোম্পানি তার শেয়ার 10 টাকাতেও ইস্যু করতে পারে, 100 টাকাতেও ইস্যু করতে পারে। এটা মাথায় রাখবি, যে কোনো যদি শেয়ার করছি, অঙ্ক যদি কিছু বলে না দেয়, তাহলে কি ধরবো? শেয়ারের ফেস ভ্যালু 10 হতে পারে, আবার 100 হতে, দুটোই ঠিক। কিন্তু ডিবেঞ্চার সবসময় 100ই হবে, ঠিক আছে? ডিবেঞ্চার সবসময় 100ই হবে। এবার বলেছে শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ইজ আ পার্সোনাল অ্যাকাউন্ট। লাইক শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ইজ আ পার্সোনাল অ্যাকাউন্ট। হয়ে গেল 12 নম্বর। লেখ অ্যাকর্ডিং টু টেবিল এ, অ্যাকর্ডিং টু টেবিল এ, বলতে পারি টেবিল এতে কি লেখা ছিল? কি লেখাতে চাইছি অ্যাকর্ডিং টু টেবিল এ? কলস ইন এরিয়ার, কলস ইন অ্যাডভান্স, ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার আর কলস ইন অ্যাডভান্স অফ দ্য কোম্পানি অ্যাক্ট, কমা ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স, কত হয়? 12%। কিন্তু এটাই যদি ঘুরিয়ে দিত ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার, কি বলতাম? 10%। হয়ে গেল 13 নম্বর। 13 নম্বর কি বলেছে? লেখ একটা অঙ্ক দিয়েছে, ছোট্ট অঙ্ক, এমন কিচ্ছু কঠিন অঙ্ক না। লেখ ইফ শেয়ার অফ দ্য ভ্যালু ₹60,000, ইফ shares of the value ₹60,000 are issued in exchange of net assets worth rupees 50,000 full stop। বলছে then the excess rupees 10,000 then
দেন দ্য এক্সেস রুপিস 10,000 উইল বি ডেবিটেড, উইল বি ডেবিটেড টু, বলেছে কি ইফ শেয়ার মানে একটা কোম্পানি শেয়ার ইস্যু করেছে, কত টাকা শেয়ার ইস্যু করে 60,000 টাকা শেয়ার ইস্যু করেছে ইন এক্সচেঞ্জ অফ নেট অ্যাসেট। আমি যদি কারোর থেকে অ্যাসেট কিনি তাকে তো টাকা পয়সা পেমেন্ট করতে হবে। আমি বলছি দেখো আমাকে টাকা নেই, টাকা দিতে পারবো না, তোমাকে শেয়ার দিচ্ছি। মনে করার চেষ্টা করে, একটা শিখিয়েছিলাম ইস্যু অফ শেয়ার কনসিডারেশন আদার দেন ক্যাশ। তার মানে আমি কারোর থেকে অ্যাসেট কিনে নিয়েছি, তার বদলে তাকে ক্যাশের বদলে শেয়ার দিয়েছি, শেয়ার দিই। কত টাকা পেমেন্ট করেছি, কত পেমেন্ট করেছিস, কত পেমেন্ট করেছিস 60,000 পেমেন্ট করেছিস, কতর বদলে 50-এর বদলে 50 নিয়ে 60 পেমেন্ট করেছিস, বেশি পেমেন্ট করেছিস, মানে আমার বিজনেসের লস হয়েছে। এই লসটা হচ্ছে বিজনেসের ভালো, বিজনেসের পক্ষে ভালো এই লসটা, এটাকে বলে বিজনেসের রেপুটেশন, দ্যাট মিনস গুডউইল। অর্থাৎ আমি কারোর থেকে 50,000 নিয়ে 60,000 পেমেন্ট করেছি, মানে 10,000 টাকা যে অতিরিক্ত পেমেন্ট করলাম, এই 10,000 টাকা কোথায় যাবে, এই 10,000 টাকা চলে যাবে গুডউইল অ্যাকাউন্টে। ডেবিটেড টু গুডউইল অ্যাকাউন্ট, ঠিক আছে তো? 13 নম্বর হয়ে গেল। এবার দেখ নেক্সট কোশ্চেন লেখ 14 নম্বর। যারা কিছুক্ষণ আগে বলছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে, এখানে লিখে দিচ্ছি, এটা 14 নম্বর না? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে? AS3, একদম ঠিক, 3 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে। কিন্তু যদি কখনো কোশ্চেনে অপশন পাস, তোরা পাবি বলে এরকম মনে হয় না, এখনো পর্যন্ত তোদের বোর্ডে হয়তো আসেনি, এখনো পাবি বলে মনে হয় না, তবু বলে দিচ্ছি IAS 7 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3-এ উল্লেখ আছে, কিন্তু IAS 7-এ উল্লেখ আছে। যদি কখনো অপশান দেয় IAS, তখন অ্যান্সার হবে 7। তাহলে বোঝা গেল তো? এটা MCQ শেষ হয়ে গেছে, SAQগুলো জাস্ট কোশ্চেনগুলো বলে দিচ্ছি, লেখ। হ্যাঁ, MCQ শেষ, এই পেজের MCQ শেষ, এবার SAQগুলো বলে দিচ্ছি, লেখ। হ্যাঁ, প্রথম কোশ্চেন লেখ টু ইউজেস, লেখ 1 নম্বর লেখ টু ইউজেস, ইউজ মানে বুঝতে পারছিস তো, ব্যবহার, দুটো ব্যবহার লেখো অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, পারবি লিখতে? দু নম্বর কোশ্চেন হোয়াট ইজ, লেখ হোয়াট ইজ, একটু ওয়েট কর, তারা একটু কোশ্চেনটা একটু দেখে নিই। হোয়াট ইজ না লেখে, লেখ নেম, লেখ নেম এনি ওয়ান, নেম এনি ওয়ান ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। বুঝতে পারলি কি বলছে? যে কোনো একটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের নাম লেখো। কি লিখবি? ইস্যু অফ শেয়ারস লিখতে পারি, ইস্যু অফ শেয়ারস, ঠিক আছে তো? হ্যাঁ, রিডেমশন ডিবেঞ্চারও লিখতে পারি, অনেক পয়েন্ট হয়, অনেক পয়েন্ট চলে আসবে এর মধ্যে। আচ্ছা, এবার লেখ নেক্সট কোশ্চেন, লেখ হোয়াট ইজ পার্টনারশিপ ডিড, হোয়াট ইজ পার্টনারশিপ ডিড। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট। নেক্সট কোশ্চেন হোয়াট ইজ হিডেন গুডউইল। নম্বর হোয়াট ইজ রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ, ঠিক আছে, এটাও পড়া তো। হোয়াট ইজ
রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপ। 7 নম্বর, হোয়াট ইজ গেনিং রেশিও। কেন আগের পেজে কি ছিল, স্যাক্রিফাইসিং ছিল, এখানে গেনিং রেশিও দিয়ে দিলাম। হোয়াট ইজ গেনিং রেশিও। 8 নম্বর, হোয়াট ইজ জয়েন্ট স্টক কোম্পানি। 9 নম্বর, হোয়াট ইজ জয়েন্ট লাইফ পলিসি। 10 নম্বর, হোয়াট ইজ কলসিন এরিয়ার। 11 নম্বর, হোয়াট ইজ কল্ড আপ ক্যাপিটাল। 12 নম্বর, হোয়াট ইজ ইন্টারনাল লাইবিলিটি। ইন্টারনাল লাইবিলিটি বুঝিস তো, অভ্যন্তরীণ দায়, এটাও লিখে দিয়েছিলাম। 13 নম্বর, আর দুটো কোশ্চেন বাকি আছে, হ্যাঁ শেষ। তাহলে লেখ অ্যাজ পার AS6, লেখ অ্যাজ পার AS6 বললাম না, না AS26 লেখ। AS6 তো ডেপ্রিসিয়েশন। অ্যাজ পার AS26 হোয়াট টাইপ অফ গুডউইল। What type of goodwill can be shown in the books of accounts? In the books of accounts. তো জানিস তো এটা গুডউইল তো দু রকমের হয়, একটা পারচেজ গুডউইল হয়, একটা সেলফ জেনারেট গুডউইল হয়। পারচেজ গুডউইল হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26-এ দেখাতে পারি। AS26-এ কোন গুডউইল দেখানো হয়, ক্রয় করা সুনাম মানে পারচেজ গুডউইল। অ্যান্সারটা পারচেজ গুডউইল। লাস্ট একটাই কোশ্চেন, লেখ মুছে দিই এগুলো সবটাই সবার। আচ্ছা লাস্ট কোশ্চেন। তাহলে এই দুটো পেজ কমপ্লিট। এই দুটো পেজের এই যে SAQ-গুলো বললাম আর MCQ-গুলো বললাম একটু ভালো করে পড়ে নিস, এগুলো একটু ইম্পর্টেন্ট আছে, এগুলো সবই পড়া, তাই না। নেক্সট কোশ্চেন লেখ ইফ ফরফিটেড শেয়ারস। কত নম্বর হবে এটা, 15? 14 লেখ ইফ ফরফিটেড শেয়ারস are reissued at a discount, what will be the maximum amount? What will be the maximum amount of such discount? বলেছে ইফ ফরফিটেড শেয়ার আর রিইস্যুড এট ডিসকাউন্ট, কোনো ফরফিটেড শেয়ার যদি আবার পুনরায় রিইস্যু করা হয় ডিসকাউন্টে, হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম, মানে ডিসকাউন্টে ম্যাক্সিমাম কত টাকা থাকতে পারে, যত টাকা কালেক্ট করতে পেরেছি ম্যাক্সিমাম তত টাকায়। শেয়ার ফরফিটেডের ক্রেডিট ব্যালেন্স যেটা বললো, বা শেয়ার ফরফিটেড অর্থাৎ যত টাকা শেয়ারটা থেকে কালেক্ট করতে পেরেছি ম্যাক্সিমাম তত টাকায় ডিসকাউন্ট দিতে, তার বেশি ডিসকাউন্ট। কেননা শেয়ার কখনোই লসে রিইস্যু করেন, লস হয় না, ঠিক আছে তো। শেয়ার রিইস্যু করে আলটিমেটলি প্রফিটই হয়। এটাই, এ কটা পেজ করলেই হয়ে যাবে। এই যে দুটো পেজ বললাম এগুলো খুব ভালো করে করবি।